টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু 1 বছর হয়ে গেল, মাত্র 7 কিলোমিটার রাস্তা এখনো করা সম্ভব হলো না। সেই খারাপ রাস্তা নিয়ে এখনো দুর্ভোগে ভুগছেন এলাকার মানুষ। বুঝতেই পারছেন না সমস্যাটা কোথায়, তার কারণ টাকা স্যাংশন হয়ে গেছে, এবার শুধু কাজ হওয়া বাকি। কাজ হবে করতে করতে বছর ঘুরে গেল। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কাজ কেন হচ্ছে না? দেখো, এটা একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক করছে এলাকার মানুষের কাছে যে কাজ কেন হচ্ছে না। কারণ ওই রাস্তা যেটা হচ্ছে চোপড়া ব্লকে রাঙাপানি থেকে নিয়ে বিলাতিবাড়ি পর্যন্ত কিন্তু প্রায় 7 কিলোমিটার রাস্তা মেরামতের জন্য কিন্তু গ্রাম উন্নয়ন দপ্তর থেকে 1,20,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু রাস্তা টাকা বরাদ্দ হওয়ার প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু সেই রাস্তার কাজ হয়নি। এতে কিন্তু ক্ষুব্ধ হয়েছে এলাকার মানুষের এবং ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কিন্তু সরব হয়েছেন। যদিও এই বিষয় নিয়ে কিন্তু চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি জানিয়েছেন যে এলাকার মানুষের কাছ থেকে তেমন কোনো অভিযোগ পেননি, তবে রাস্তার বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। ধন্যবাদ। খালি জঙ্গল পরিষ্কার হয়েছে, আচ্ছা, রাস্তার কোনো কাজ হয়নি। রাস্তায় চলা খুব অসুবিধা, টোটোতে একটা রোগী যাওয়া অসম্ভব, এত খারাপ রাস্তা। বর্ষার সময় তো হাঁটাই যায় না। মনে হয় একজন যদি টোটোতে যায়, একজন যদি মোটরসাইকেল নিয়ে যায়, টোটোওয়ালার যত প্যাসেঞ্জ আছে সব ভিজে যাবে। শিলান্যাস হয়েছিল, 2-1 জন আইছিল, কি করলো কিছুই বোঝা গেল না। পাথর বালু পড়ছিল, সব শেষ। ওই রাস্তা নিয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, তো বিষয়টি খতিয়ে দেখে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। কলেজের বয়স বেশি নয়, 2 দশক হবে, তার থেকে একটু বেশি। 2004 সালে তৈরি হয়েছিল সেই কলেজ, জাতীয় স্বীকৃতি পেল। কেশপুরের এই কলেজ ন্যাকের স্বীকৃতি পেল। সুকুমার সেনগুপ্ত কলেজ 2004 সালে তৈরি হয়েছিল। অধ্যক্ষ পড়ুয়ারা এই স্বীকৃতিতে বেশ খুশি। আমরা খুবই আনন্দিত, খুবই আমাদের গর্বের বিষয়, কারণ এগুলো আমাদের হার্ড ওয়ার্কের ফল। ইন ফিউচার আমরা আরও চেষ্টা করব, আমরা যতদিন আছি এখানে স্টে করছি, তো আমরা আরও চেষ্টা করব যাতে কলেজ আরও এ গ্রেড পাই। আমরা যখন এসেছিলাম ফার্স্ট কলেজ, তখন খুবই সাধারণ একটা ম্যাটার ছিল, বাট যখন ন্যাক ভিজিট হলো, বি গ্রেড পেলাম, খুবই আনন্দিত হলাম। যখন আমাদের কলেজ এত দূর পর্যন্ত এগোতে পেরেছে, তো আমরা আশা করবো যে ভবিষ্যতে আমাদের কলেজ এ গ্রেড পাবে, অবশ্যই পাবে। 2005 সালে এই কলেজ স্থাপিত হয়েছিল, অ্যাফিলিয়েশন হয়েছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো দেখে ফার্স্ট সাইকেলে আমাদের আমরা গ্রেড পেয়েছি। চেষ্টা করছি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইংলিশ বিষয়ে কোর্সটা চালু করার জন্য আমরা সমস্ত পদক্ষেপই নিয়েছি। রেল মানচিত্রে জুড়ল জয়রামবাটি, অর্থাৎ এবার থেকে ট্রেনে জয়রামবাটি স্টেশনে যাওয়া যাবে। সেখান থেকে মাতৃমন্দির, সেই মাতৃমন্দিরের আদলেই স্টেশনটি তৈরি করা হচ্ছে এবং স্টেশন তৈরি হয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ বলা যেতে পারে। লাইনও পাতা হয়ে গিয়েছে, পুণ্যার্থীরা বেজায় খুশি। গোপীনাথপুরে যে ট্রেন চলবে, এটা সবারই একটা মানে কল্পনার বাইরে ছিল, মানে যেটাকে বলা যায় কল্পনাতীত। তো সেটাকে মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেখিয়েছে এবং ভাবাদিগির কারণে যে জটটা ছিল সেটাও মোটামুটি কেটে গিয়েছে। তো যেটুকু জানা যাচ্ছে 26 তারিখের মধ্যে সিআরএস কমপ্লিট হবে, সেটা গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত, এবং জয়রামবাটির পর থেকে কামারপুর পর্যন্ত কাজ প্রায় অনেকটাই কমপ্লিট এবং লোকাল মানুষের সহযোগিতার সাথেই কাজটা সম্পন্ন হয়েছে। এবং তাতে করে কি সবারই একটা আনন্দের ব্যাপার যে গোপীনাথপুরে ট্রেন লাইন হচ্ছে। এটা আমাদের তো একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটাকে সার্থক করে দেখাতে পেরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুই। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মা ঠাকুর স্বামীজির আশীর্বাদ, আর আমি তো আজকে 50-60 বছর আছি, যে এই যে জয়রামবাটিতে রেল চলবে এটা তো আমরা স্বপ্নই করতে পারছি না। আজকে আমি এই 60 বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তখন ভাবি যে হায় ঠাকুর, হায় মা, তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে। এত সুন্দর, এত ভালো, আমাদের হাজার হাজার রামকৃষ্ণ মিশনের শিষ্য ভক্তরা একবারে হাঁ করে আছে, কবে হবে, কবে আসবো। আর এই যে সুবিধা, পাবলিকের যে কত সুবিধা হয়েছে তা বলে শেষ করতে পারবো না। কোচবিহার ছিল বিজেপির ঘাঁটি। নিশীথ প্রামাণিক বিপুল ভোটে জিতেছিলেন, মন্ত্রিত্ব পেয়েছিলেন। সে নিশীথ প্রামাণিক 2024-এ হেরে যান। কোচবিহারে বিজেপির ভরাডুবি হয়।
কোচবিহারে একের পর এক পঞ্চায়েত দেখা যাচ্ছে, একের পর এক পঞ্চায়েত সেগুলো চলে আসছে তৃণমূলের হাতে। অর্থাৎ বিজেপির অস্তিত্ব সংকটে। ফিরতে হবে এখান থেকে, 2024-এ ফিরতে হবে। ফিরতে গেলে কি করতে হবে না, পুরনো কর্মীরা যারা নাকি বসে গিয়েছিলেন তাদের এবার নতুন করে আবার ফিরিয়ে আনা হোক, এরকমই একটা স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। কি জেলা নেতৃত্ব কি স্ট্র্যাটেজি নিচ্ছে, রাজ্য নেতৃত্ব কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করছে জানবো একদম কোচবিহার থেকে। আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর। শুভঙ্কর, কোচবিহারে আমরা দেখেছি যে প্রভাব প্রতিপত্তি বিজেপির ছিল ধীরে ধীরে ক্ষয়িষ্ণু, এখন প্রায় নেই বলতে গেলে। এখান থেকে ফিরে আসার জন্য কি কি পদক্ষেপ করছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলা কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি ছিল। গত 2021-এর বিধানসভা নির্বাচনেও কোচবিহারের 9টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থীরা। ফলে বিজেপির সংগঠন শক্তিশালী ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় বিজেপির একাংশ নেতৃত্বের ওপর বিক্ষুব্ধ হয়ে দলের বহু নেতাকর্মী তারা বসে যায়, এবং যার ফলশ্রুতিতে গত যে লোকসভা নির্বাচন 2024-এর সেখানে বিজেপির ভরাডুবি হয়। আর পাশাপাশি যে পঞ্চায়েত নির্বাচনে যেসব গ্রাম পঞ্চায়েতগুলো বিজেপি দখল করেছিল সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও ভাঙন দেখা দেয়। একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করতে থাকে তৃণমূল। এই পরিস্থিতিতে সংগঠন অনেকটাই তলানিতে চলে যায়। যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বছর ঘুরলে, তাই এক্ষেত্রে নতুন স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপির জেলা নেতৃত্বে বদল এসেছে। জেলা সভাপতি হয়েছেন অভিজিৎ বর্মন। এরপরই তিনি উদ্যোগী হয়েছেন এই যে যারা দলের ওপর, দলীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে রাগে ক্ষোভে বসে পড়েছেন, পার্টির কাজে যাচ্ছেন না, সেই সব কর্মীদের নেতাদের ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছেন জেলা সভাপতি। তিনি ইতিমধ্যেই তালিকা তৈরি করছেন যে কারা কোন কোন এলাকায় কোন কোন নেতৃত্ব বসে আছে, কোন কোন সক্রিয় কর্মী বসে আছে, তাদের কাছে তিনি আবেদন বিজেপি জেলা সভাপতি কি বলছেন একবার শোনা যাক। আমাদের যে সর্বস্তরের কর্মী, একদম বুথ স্তর থেকে মন্ডল স্তর এবং জেলা স্তরের সমস্ত কর্মীকে, এবং যারা বসে আছেন পুরনো রাজ্যকর্তা যারা আছেন সবাইকে ডেকে একসঙ্গে আমরা কোচবিহার জেলায় আমরা সংগঠন তৈরি করবো এবং লড়াই করবো সার্ভিসে। ইলেকট্রিক বিল দেওয়া হয়নি বলে বিএলআরও অফিসেরই ইলেকট্রিক্যাল লাইন দেওয়া হলো কেটে। কত টাকার বিল বকেয়া ছিল, কেনই বা বকেয়া ছিল? সরকারি অফিস, সেই অফিসের বিল বকেয়া থাকবে। মুশকিল যেটা হয়েছে যে অফিসের তো লাইন কেটে দেওয়া হয়েছে, কিন্তু তার সঙ্গে ভুগছেন এলাকার মানুষ যারা বিএলআরও অফিসে কাজে গিয়েছেন। যেহেতু কারেন্ট নেই, যেহেতু ইন্টারনেট বা কম্পিউটার চালানো যাবে না, সুতরাং কাজ বন্ধ। অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে। অনিরুদ্ধ, কত টাকা বকেয়া ছিল এবং এই বকেয়া থাকে কি করে? একটা সরকারি অফিস, তারা তো বিল সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবে। একদমই অতনু, উত্তর 24 পরগনার গাইঘাটা বিএলআরও অফিসে যা বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, প্রায় 36,000 টাকা কারেন্ট বিল বাকি থাকার কারণে গতকাল দুপুরে এই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। বিএলআরও তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই বিল সাধারণত দিয়ে থাকে এসডিএলআরও বা বিডিও, কিন্তু সেই দপ্তর থেকে তাদেরকে এই বিদ্যুৎ বিল মেটানোর জন্য যে অর্থ, সেই অর্থ দেওয়া হয়নি। সেই কারণেই তারা বিদ্যুৎ বিল জমা দিতে পারেনি, সেই কারণে কেটে দেওয়া হয়েছে এই বিদ্যুৎ সংযোগ। এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার কারণে কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই বিএলআরও দপ্তরে আসে তাদের নানা রকম ভূমির যে সমস্ত কাজ থাকে সেই কাজ নিয়ে। তারা কিন্তু সেই কাজ করতে পারছেন না, কারণ বিদ্যুৎ না থাকার কারণে কম্পিউটার চলছে না, প্রিন্ট আউট হচ্ছে না। সেই কারণে সাধারণ মানুষ তারা ভুক্তভোগী, তারা কিন্তু এই বিএলআরও অফিস থেকে ফিরে যেতে হচ্ছে। এবং যা নিয়ে সরব হয়েছে বলা যেতে পারে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তিনি জানিয়েছেন যে আরও সচেতন হওয়া দরকার ছিল বিএলআরও সাহেবের, কারণ এরকম একটি জরুরি পরিষেবা যেখান থেকে দেওয়া হয়ে থাকে সেইখানে সাধারণ মানুষ এসে তারা ফিরে যাচ্ছে, এটা কোনো মতেই ভালো নয় এবং এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন ছিল বিএলআরও। সচেতনতার অভাব নাকি বিএলআরও অফিসের টাকা নেই? একদমই দেখো, বিএলআরও কিন্তু জানিয়েছেন যে এই অর্থ দেওয়া হয়ে থাকে জেলা থেকে, সেই জেলা থেকে তারা অর্থ পায়নি, সেই কারণেই তারা বিদ্যুৎ বিল মেটাতে পারেনি। এবং বিদ্যুৎ দপ্তরের কাছে, যেহেতু সরকারি দপ্তর, সেই বিদ্যুৎ সংযোগ যাতে না কাটা হয় সেই জন্য আবেদন জানিয়ে চিঠি করা হবে বলেও বিএলআরও সাহেব জানিয়েছেন।
অন্যদিকে বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন যে উনি মাটি থেকে টাকা তুলতে ব্যস্ত, সেই কারণে হয়তোবা বিল দিতে পারেননি। অতনু, ধন্যবাদ। ডব্লিউবিসিবির কানেকশানটা অফ করে দেওয়া হয়েছে। এর আগেও এসডিও সাহেব এডিএমকে চিঠি দিয়েছেন যে আমাদের জেলাতে অ্যালটমেন্ট, যেই হেডে অ্যালটমেন্ট থাকা উচিত, যেখান থেকে ওনারা ডিসবার্স করবেন এই ডব্লিউবিসিবির বিলটা, সেটা নেই, সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি। তো সেইটা আমি ডব্লিউবিসিবির স্টেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছি, যে অনুরোধ করেছি যে এটা সরকারি অফিস, সেই হিসেবে যেন ওনারা এটাকে রিকানেকশানটা দিয়ে দেন। ইলেকট্রিসিটি লাইনটা কেটে দিয়েছে, বিএলও সাহেবের এটা একটু দেখা উচিত ছিল। পেমেন্টটা করে এসডিওর থেকে, তার মানে নখদর্পণে থাকা উচিত ছিল যে আমার এই তারিখে পেমেন্টটা দিয়েছে কিনা, এটা উচিত ছিল বিএলও সাহেব। একদিন একটা পরিষেবা থেকে সব পিছিয়ে যদি যায় পাবলিক, তাহলে তো মানুষ ক্ষোভ প্রকাশ করবে। প্রয়োজনে আমাদের যদি সহযোগিতা লাগে সেটা আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করে অন্তত পাবলিক যেন দূর দূরান্ত থেকে এসে মানুষ যদি ফিরে না যায়। আমি এসছিলাম অনেক দূরের থেকে, যে কিছু আমার বিএলআরের কাজ ছিল, এর আগের দিনে এসছিলাম, আজকে আমার ডেট ছিল তার আসার। তো আমি আসলাম, আসার পরে দেখি এই কম্পিউটারগুলো সব বন্ধ। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার এই কাজটা করবো, একটু করে দিন। বলছে না, আজকে হবে না। তা জিজ্ঞেস করতে বলছে কারেন্ট নেই। আমার অফিসে কারেন্ট নেই, ব্যাপার কি? বলছে যে বিদ্যুৎ আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে গেছে, আজকে হবে না, আপনি পরে আরেকদিন আসুন। কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম, কিন্তু তাতে আমার কোনো লাভ হলো না, বসে থেকে সারাদিনটা নষ্ট হলো।